আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম। মিশিগানে ট্রাম্পের প্রথম বছর, সমর্থকরা সন্তুষ্ট, তবে মূল্যস্ফীতি ও বিভাজন নিয়ে উদ্বেগ। মধ্য ও দক্ষিণ আমেরিকার আকাশপথে সম্ভাব্য সামরিক তৎপরতা ও জিপিএস বিঘ্নে FAA সতর্কতা। ভাড়াটিয়াদের সুরক্ষায় নিউ ইয়র্ক সিটি এবং A&E রিয়েল এস্টেটের সমঝোতা চুক্তি। ভুক্তভোগী পরিবারদের আহাজারিতে চোখের জল ফেললেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার ফিরছি বিস্তারিত সংবাদে। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মিশিগান রাজ্যের ওয়াটারফোর্ড টাউনশিপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছর নিয়ে চলছে আলোচনা। বিবিসির সঙ্গে কথা বলেছেন ট্রাম্প সমর্থকরা, যারা তার সাফল্য হিসেবে সীমান্ত নীতি ও অর্থনৈতিক পদক্ষেপের কথা বললেও মূল্যস্ফীতি ও রাজনৈতিক বিভাজন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যাটল গ্রাউন্ড রাজ্য মিশিগান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছর নিয়ে মতামত দিচ্ছেন সাধারণ ভোটাররা। ডেট্রয়েট শহরের উত্তরে অবস্থিত ওয়াটারফোর্ড টাউনশিপ, একটি মধ্যবিত্ত উপশহর, এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির সঙ্গে কথা বলেছেন ট্রাম্পের সমর্থকরা, যেখানে উঠে এসেছে তাদের প্রত্যাশা, সন্তুষ্টি ও হতাশার চিত্র। সমর্থকদের মতে ট্রাম্পের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর অবস্থান। তারা বলেন, এই নীতির ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং কর্মসংস্থানের সুযোগ রক্ষায় দেশীয় শ্রমিকরা উপকৃত হচ্ছে। এছাড়া কর সংস্কার ও ব্যবসা বান্ধব নীতিকে তারা অর্থনীতির জন্য ইতিবাচক বলে মনে করছেন। তবে সমালোচনাও কম নয়। কিছু সমর্থক মনে করেন জীবনযাত্রার ব্যয় এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। উচ্চ মূল্যস্ফীতি ও সুদের হার তাদের দৈনন্দিন জীবনে চাপ সৃষ্টি করছে। পাশাপাশি রাজনৈতিক বিভাজন আরও তীব্র হয়েছে বলেও অভিযোগ উঠেছে। সব মিলিয়ে ওয়াটারফোর্ড টাউনশিপের এই মতামতগুলোই প্রতিফলিত করছে মিশিগানের বৃহত্তর চিত্র, যেখানে ট্রাম্পের নীতিকে কেউ দেখছেন দৃঢ় নেতৃত্ব হিসেবে, আবার কেউ দেখছেন অসম্পূর্ণ প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে। আগামী নির্বাচনে এই রাজ্যের ভোটাররাই হতে পারেন ফল নির্ধারণের প্রধান ফ্যাক্টর। 2027 সালের জন্য মিশিগানের বাজেট প্রায় $1.1 বিলিয়ন কমতে পারে। কোভিড তহবিল শেষ হওয়া এবং কর নীতির পরিবর্তনের বাজেট সংকোচনের মূল কারণ। রাজ্য সরকার মূল পরিষেবা বজায় রাখার জন্য খরচ কমাতে পরিকল্পনা করছে। মিশিগান রাজ্যের বাজেট 2027 সালের জন্য সংকুচিত হওয়ার দিকে যাচ্ছে। সম্প্রতি রাজ্য অর্থনৈতিক সংস্থা দ্বারা প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী রাজ্য আয় প্রায় $1.1 বিলিয়ন কমবে। তবে সরকারি কর্মকর্তারা বলছেন এটি কোনো হঠাৎ অর্থনৈতিক মন্দার ফল নয়, বরং পূর্ববর্তী নীতি পরিবর্তন এবং নির্দিষ্ট কর নীতির কারণে ঘটছে। উল্লেখযোগ্য কারণে রয়েছে টিপস, ওভারটাইম এবং সামাজিক নিরাপত্তা আয়ের কর ছাড়, পাশাপাশি সড়ক উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ এবং ফেডারেল কোভিড তহবিলের সমাপ্তি। ফলে রাজ্য এখন অতীতের তুলনায় কম অর্থ দিয়ে বাজেট প্রণয়ন করতে বাধ্য। হাউস স্পিকার ম্যাট হল জানিয়েছেন, অতিরিক্ত তহবিলের অভাবে বাজেটের জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হবে। রক্ষণশীল নীতি অনুযায়ী মূল পরিষেবাগুলোর দিকে মনোযোগ দেওয়া হবে, যেমন সড়ক, শিক্ষা, জননিরাপত্তা ও স্বাস্থ্যসেবা, এবং যেখানে সম্ভব প্রয়োজনীয় ব্যয় কমানো হবে। ডেমোক্র্যাটরা রাজ্যের আয় বৃদ্ধির হ্রাসকে স্বীকার করলেও মনে করছেন মিশিগানের আর্থিক অবস্থা স্থিতিশীল। সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস চেয়ার সারা অ্যান্থনি বলেছেন, রাজ্য ক্ষমতাশীলভাবে একটি দায়িত্বশীল বাজেট প্রণয়ন করতে সক্ষম, যা নাগরিকদের জন্য বাস্তব ফলাফল নিয়ে আসবে। পরবর্তী বাজেটে অর্থের সীমিততা নির্ধারণ করবে, কোন প্রোগ্রামগুলো অগ্রাধিকার পাবে এবং কোন খাতে কাটছাঁট হবে। বাজেট প্রণয়নে এই সিদ্ধান্তগুলো সরাসরি সাধারণ মানুষ ও রাজ্যের গুরুত্বপূর্ণ পরিষেবার ওপর প্রভাব ফেলবে। মার্কিন চাকরির বাজারে প্রতিযোগিতা তুঙ্গে, কিন্তু কিছু ক্ষেত্র এখনও চাহিদার শিখরে। জানুন কোন পদগুলো এখনও স্থায়ী চাহিদায় এবং কিভাবে আপনি ক্যারিয়ারের সাফল্য নিশ্চিত করতে পারেন।
মার্কিন চাকরির বাজার অত্যন্ত প্রতিযোগিতামূলক হলেও কিছু ক্ষেত্র এখনও উচ্চ চাহিদার মুখোমুখি। মনস্টারের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী স্বাস্থ্যসেবা, অপরিহার্য সেবা, অবকাঠামো এবং দক্ষ শ্রমিক সংক্রান্ত পদের জন্য নিয়োগের চাহিদা সবচেয়ে বেশি। সাদা কলার সহায়ক পদগুলোর চাহিদা তুলনামূলকভাবে ধীর। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সবচেয়ে চাহিদা সম্পন্ন পদের মধ্যে রয়েছে নিবন্ধিত নার্স, ফিজিক্যাল থেরাপিস্ট, রেসপিরেটরি থেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং লাইসেন্সপ্রাপ্ত পেশাদার কাউন্সেলর। এসব পদের চাহিদা স্থায়ী, কারণ এগুলো এমন বাস্তব জীবনের প্রয়োজন পূরণ করে যা সহজে অটোমেটেড বা স্থগিত করা যায় না। মনস্টারের বিশেষজ্ঞ ভিকি সালেমি বলেন, চাকরি প্রার্থী যদি জানতে পারেন কোন ক্ষেত্রগুলিতে চাহিদা স্থায়ী, তা তাদের ক্যারিয়ার পরিকল্পনায় অনেক পার্থক্য তৈরি করতে পারে। প্রযুক্তি ক্ষেত্রেও একটি পরিবর্তন লক্ষ্য করা গেছে। এখন ফোকাস হচ্ছে অবকাঠামো, অপারেশন এবং স্থিতিশীলতার দিকে, স্পেকুলেটিভ সম্প্রসারণের দিকে নয়। অতএব 2026 সালে চাকরি প্রার্থীরা যদি স্বাস্থ্যসেবা, দক্ষ শ্রম, অবকাঠামো ও অপরিহার্য সেবায় নিজেকে মনোনিবেশ করেন, তারা একটি স্থিতিশীল এবং প্রতিরোধী ক্যারিয়ার গড়তে পারবেন। এই ক্ষেত্রগুলোতে দক্ষতা ও প্রমাণিত অভিজ্ঞতা থাকা চাকরি প্রার্থীদের জন্য বিশাল সুযোগ। আইস অভিযানের প্রেক্ষাপটে হোম ডিপোর নজরদারি ডেটা ব্যবহারের প্রশ্ন তুলেছে বিনিয়োগকারীরা। তারা ফ্লক সেফটির সঙ্গে অংশীদারিত্ব পর্যালোচনা ও গ্রাহকের গোপনীয়তা, নাগরিক অধিকার এবং সম্ভাব্য আইনি ঝুঁকি মূল্যায়নের দাবি জানিয়েছেন। পার্কিং লটে অভিযানের কারণে কোম্পানির সুনাম ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। যুক্তরাষ্ট্রে আইস বা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের অভিযানের প্রেক্ষাপটে খুচরা বিক্রেতা হোম ডিপো নতুন করে বিনিয়োগকারীদের চাপের মুখে পড়েছে। একদল বিনিয়োগকারী কোম্পানিদের কাছে জানতে চেয়েছে নজরদারি প্রযুক্তি ব্যবহার করে সংগৃহীত তথ্য কিভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শেয়ার করা হচ্ছে এবং এতে গ্রাহকদের গোপনীয়তা ও নাগরিক অধিকারের ঝুঁকি কতটা রয়েছে। রয়টার্স জানায়, হোম ডিপোর কিছু বিনিয়োগকারী নজরদারি প্রতিষ্ঠান ফ্লক সেফটির সঙ্গে কোম্পানির অংশীদারিত্ব পুনর্মূল্যায়নের দাবি তুলেছেন। স্বাধীন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রতিষ্ঠানের সংগৃহীত ডেটা স্থানীয় পুলিশের মাধ্যমে আইসের অভিবাসন তদন্তে ব্যবহৃত হয়েছে। সাম্প্রতিক সময়ে হোম ডিপোর পার্কিং লটে আইস অভিযান নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। এসব স্থানে অভিবাসী দিনমজুররা কাজের খোঁজে জড়ো হন। বিনিয়োগকারীদের আশঙ্কা, এ ধরনের নজরদারি ও তথ্য শেয়ারিং এর ফলে ভুল, গ্রেফতার, বৈষম্য এবং আইনি জটিলতা তৈরি হতে পারে, যা কোম্পানির সুনাম ও আর্থিক অবস্থার জন্য ঝুঁকিপূর্ণ। হোম ডিপো জানিয়েছে, তারা ফেডারেল আইন শৃঙ্খলা বাহিনীর কাজে হস্তক্ষেপ করতে পারে না এবং আইন অনুযায়ী প্রয়োজন হলে তথ্য সরবরাহ করে। বিনিয়োগকারীরা চান কোম্পানি যেন স্বচ্ছভাবে জানায় কিভাবে এসব ডেটা ব্যবহার হচ্ছে এবং ভবিষ্যতে গ্রাহক ও নাগরিক অধিকারের সুরক্ষা কিভাবে নিশ্চিত করা হবে। মধ্য ও দক্ষিণ আমেরিকার আকাশপথে সম্ভাব্য সামরিক তৎপরতা ও জিপিএস সিগন্যাল বিঘ্নের আশঙ্কায় বিমান চলাচলে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের FAA। মেক্সিকো, মধ্য আমেরিকা, কলম্বিয়া ও ইকুয়েডরের কিছু আকাশসীমায় 60 দিনের জন্য এই সতর্কতা কার্যকর থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা FAA মধ্য আমেরিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলের ওপর দিয়ে উড়ান পরিচালনায় বিমান সংস্থাগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। 16 জানুয়ারি জারি করা এই সতর্কতায় বলা হয়েছে, সম্ভাব্য সামরিক তৎপরতা এবং GPS নেভিগেশন সিস্টেমে বিঘ্নের ঝুঁকি থাকায় সংশ্লিষ্ট আকাশসীমায় উড্ডয়নের সময় বাড়তি সতর্কতা প্রয়োজন। FAA জানায়, এই সতর্কতার আওতায় রয়েছে মেক্সিকোর নির্দিষ্ট এলাকা, মধ্য আমেরিকার কয়েকটি দেশ, পানামা, কলম্বিয়ার বোগোটা আকাশসীমা, ইকুয়েডরের গুয়ায়াকিল অঞ্চল, মাজাতলান ও পূর্ব প্রশান্ত মহাসাগরের কিছু আকাশপথ। নোটিস টু এয়ারম্যান বা নোটাম হিসেবে জারি করা এই নির্দেশনা 16 জানুয়ারি থেকে কার্যকর হয়েছে এবং আগামী 60 দিন বহাল থাকবে।
FAA সতর্ক করে বলেছে, জিপিএস সিগন্যাল ব্যাহত হলে বিমানের দিক নির্দেশনা ও নেভিগেশনে সমস্যা তৈরি হতে পারে, যা উড্ডয়নের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। সাম্প্রতিক সময়ে ক্যারিবিয়ান ও ভেনেজুয়েলা অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বৃদ্ধির প্রেক্ষাপটেই এই সতর্কতা জারি করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এই নির্দেশনার ফলে কিছু ফ্লাইটের রুট পরিবর্তন, বিলম্ব কিংবা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে FAA জানিয়েছে এটি কোনো নিষেধাজ্ঞা নয়, বরং আগাম সতর্কতামূলক ব্যবস্থা। যাত্রীদের সর্বশেষ তথ্যের জন্য নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক সিটি প্রশাসন শহরের অন্যতম বড় রেন্ট স্টেবিলাইজড বাড়িওয়ালা A&E রিয়েল এস্টেটের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটিকে $21 লাখ ক্ষতিপূরণ দিতে হবে এবং ভাড়াটিয়াদের হয়রানি বন্ধ সহ হাজার হাজার বিল্ডিং কোড লঙ্ঘন দ্রুত সংশোধন করতে বাধ্য করা হবে। নিউ ইয়র্ক সিটি প্রশাসন শহরের লাখো ভাড়াটিয়াকে সুরক্ষা দিতে কার্যকর ভূমিকা রাখছে। সেই ধারাবাহিকতায় আজ সিটি সরকার শহরের অন্যতম বৃহৎ রেন্ট স্ট্যাবিলাইজড বাড়িওয়ালা প্রতিষ্ঠান রিয়েল এস্টেটের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতার ঘোষণা দিয়েছে। এই সমঝোতাকে ভাড়াটিয়া সুরক্ষার ক্ষেত্রে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। চুক্তি অনুযায়ী A&E রিয়েল এস্টেটকে $21 লাখ ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কঠোর আইনি নির্দেশনা জারি করা হয়েছে, যাতে তারা আর কোনো ভাড়াটিয়াকে হয়রানি করতে না পারে। পাশাপাশি তাদের মালিকানাধীন ভবনগুলোর হাজার হাজার বিল্ডিং কোড লঙ্ঘন নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধন করতে বাধ্য করা হবে। সিটি কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অনেক ভাড়াটিয়া বাসযোগ্য পরিবেশের অভাবে ভোগান্তির শিকার হচ্ছিলেন। এই সমঝোতার মাধ্যমে নিরাপদ, স্বাস্থ্যকর ও সম্মানজনক আবাসন নিশ্চিত করার পথে বড় পদক্ষেপ নেওয়া হলো। নিউ ইয়র্ক সিটি প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে, বাড়িওয়ালারা যদি নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হন তাহলে সরকার কঠোরভাবে হস্তক্ষেপ করবে। ভাড়াটিয়াদের অধিকার রক্ষা ও আবাসন নিরাপত্তা নিশ্চিত করতে সিটি সরকার ভবিষ্যতেও কোনো ধরনের অবহেলা বা অনিয়ম সহ্য করবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশ নতুন সংকটে পড়েছে। বাংলাদেশসহ 75টি দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। পাশাপাশি B1 ও B2 ভিসায় $5,000 থেকে $15,000 ভিসা বন্ড বাধ্যতামূলক হওয়ায় ভ্রমণ ও ব্যবসা আরও কঠিন হয়ে উঠছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশ নতুন করে চাপের মুখে পড়েছে। ট্রাম্প প্রশাসনের একের পর এক সিদ্ধান্তে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণ ও অভিবাসন প্রক্রিয়া আরও জটিল ও ব্যয়বহুল হয়ে উঠছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ সহ 75টি দেশের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, যা 21 জানুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে। এর আগে B1 ও B2 ভিসার ক্ষেত্রে বাংলাদেশকে ভিসা বন্ড তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। নতুন নিয়মে যুক্তরাষ্ট্রে যেতে হলে বাংলাদেশি নাগরিকদের $5,000 থেকে সর্বোচ্চ $15,000 পর্যন্ত জামানত দিতে হতে পারে, বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ প্রায় 18 লাখ টাকা পর্যন্ত। ফলে পর্যটক, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য যুক্তরাষ্ট্রে যাওয়া এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কূটনীতিক ও বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর ফলপ্রসূ বলা হলেও বাস্তবে তার কোনো ইতিবাচক প্রতিফলন দেখা যাচ্ছে না, বরং সফরের পরপরই আরও কঠোর সিদ্ধান্ত এসেছে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য, বিশেষ করে তৈরি পোশাক খাতের নেতিবাচক প্রভাব পড়তে পারে। অন্যদিকে মার্কিন প্রশাসনের যুক্তি, সরকারি কল্যাণ ভাতার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা ঠেকাতেই এই কড়াকড়ি। তবে বিশেষজ্ঞদের ধারণা, জনবল সংকটে থাকা যুক্তরাষ্ট্রের জন্য এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে টেকসই নাও হতে পারে এবং ভবিষ্যতে নীতিতে শিথিলতা আসতে পারে। গুম খুনের শিকার পরিবারের আহাজারিতে কেঁদে ভেঙে পড়লেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার মায়ের ডাক ও আমরা বিএনপি পরিবার আয়োজিত মতবিনিময় সভায় তিনি শোকাহত পরিবারগুলোর সঙ্গে সহমর্মিতা প্রকাশ করেন। সভায় 2013 সালে শাহবাগ থেকে গুম হওয়া পারভেজের কন্যা রিদি বলেন, এবছর যায়, নতুন বছর আসে, কিন্তু আমাদের বাবা আর আসে না। বাবার সঙ্গে স্কুলে যাওয়ার স্বপ্ন এখনো পূরণ হয়নি। অন্য ভুক্তভোগী সাফা বলেন, 1 যুগ ধরে বাবার জন্য অপেক্ষা করছি, কিন্তু কোনো খোঁজ পাইনি। মিম, সাফা, রিদি
ও অন্যান্য পরিবার 17 বছরেরও বেশি সময় ধরে বিচার বহির্ভূত হত্যা ও গুমের শিকার হয়েছেন। তারা সুষ্ঠু বিচার দাবি করছেন। তারেক রহমান বলেন, দেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটছে। বহু সন্তান এখনো অপেক্ষায় রয়েছে, তাদের বাবা হঠাৎ ফিরে দেখবেন। অনেক মা এখনো অপেক্ষায় রয়েছেন। তিনি ভবিষ্যতে গুম খুন প্রতিরোধে কঠোর আইন প্রণয়নের উপর গুরুত্ব আরোপ করেন। যেসব মানুষরা তাদের স্বজন হারিয়েছেন, যেসব মায়েরা তাদের সন্তান হারিয়েছেন, যেসব বোনেরা তাদের স্বামীকে হারিয়েছেন, যেসব সন্তানেরা তাদের পিতাকে হারিয়েছেন, তাদের সত্যিকারভাবে যদি বলতে হয়, আসলে আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার মতন ভাষা বোধহয় আমাদের কাছে নেই। এই মঞ্চে দাঁড়িয়ে আজকে এমন কয়েকজন সন্তান তার কষ্টের কথাটি উল্লেখ করে গেছেন, যে সন্তান এক দিনের জন্যও তার পিতাকে হয়তো বা পিতার মুখকে হয়তো দেখার সুযোগ পান নাই, তেমন সন্তান আজ আমাদের ভেতরেই আছে। যে সন্তান তার পিতাকে না দেখার কষ্টের কথা এখানে বলে গিয়েছে, আমরা জানি না, একমাত্র রব্বুল আলামিন জানেন সেই সন্তান তার পিতাকে আবার কোনোদিন দেখবে কিনা। অনেক সন্তান এখনো অপেক্ষায় আছেন। আমি এখানে ঢোকার সময় মায়ের ডাকের পক্ষ থেকে কতগুলো ফটো এক্সিবিশনের মতন এক্সিবিট করা হয়েছে ওখানে। সেখানে একটি ছবি দেখেছি, সেই ছবি থেকে আমার মনে হয়েছে আমার মনের সাথে সেই ছবিটি মিলে গিয়েছে মনের কথার সাথে। অনেক সন্তান এখনো অপেক্ষায় আছে যে তাদের সেই গুম বা হারিয়ে যাওয়া, যেভাবে বলি গুম হয়ে যাওয়া পিতা হয়তো এখনো হঠাৎ করে তাদের দরজায় এসে কড়াকে নাড়বে। লন্ডনের মেয়র নির্বাচনের রিফর্ম ইউকে পার্টির প্রার্থী লায়লা কানিংহ্যাম মুসলিম নারীদের বোরকা পরাকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন। তিনি বলেছেন, একটি ওপেন সমাজে কারো মুখ ঢাকা থাকা উচিত নয়, এবং কেউ মুখ ঢাকে তাহলে তা অপরাধমূলক উদ্দেশ্যেই হতে পারে। কানিংহ্যামের মন্তব্য মুসলিম নারীদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলার পাশাপাশি ইসলাম বিদ্বেষ উস্কে দিচ্ছে বলে সমালোচকরা অভিযোগ করেছেন। মুসলিম উইমেন্স নেটওয়ার্ক ইউকের প্রধান নির্বাহী ব্যারনেস শায়েস্তা গুহির বলেন, এটি বোরকা পরা অল্প সংখ্যক মুসলিম নারীদের আরও বিচ্ছিন্ন করবে এবং বিদ্বেষী হুমকি ও গালিগালাজমূলক চিঠি, ইমেইল বৃদ্ধি করবে। তিনি আরও উল্লেখ করেন, কানিংহ্যামের বক্তব্য এমন বার্তা দিচ্ছে যেন মুসলিমরা সমাজের অংশ নন। এই মন্তব্য দেশ জুড়ে বিতর্ক সৃষ্টি করেছে এবং লন্ডনের অভিন্ন নাগরিক সংস্কৃতি ও সামাজিক সাম্যের বিষয়ে প্রশ্ন উত্থাপন করছে। ফিরছি বিনোদনের সংবাদ নিয়ে। বলিউডের আইটেম কুইন তামান্না ভাটিয়া আবার এক রেকর্ড গড়েছেন। রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা স্ত্রী 2 এর গান আজ কি রাত ইউটিউবে 1 বিলিয়ন ভিউ ছাড়িয়েছে। এই সাফল্যে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তামান্না। অভিনেত্রী ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শুটিংয়ের অদেখা মুহূর্ত। একটি ভিডিওতে দেখা যায় কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলি ও টিমের সঙ্গে মনিটরে নাচের শট দেখছেন তামান্না। বিজয় শটের প্রশংসা করলে তিনি মজা করে না বলে প্রতিক্রিয়া দেন। অন্য ক্লিপে দেখা যায় তাকে পঙ্কজ ত্রিপাঠী, রাজকুমার রাও, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপর শক্তি খুরানার সঙ্গে নাচতে। গানটিতে কণ্ঠ দিয়েছেন মাধুবন্তী বাগচি এবং দিব্য কুমার। কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। সুর করেছেন জনপ্রিয় জুটি সচিন জিগর। 2024 সালে মুক্তিপ্রাপ্ত ছবি স্ত্রী 2 এর প্রায় 900 কোটি রুপি আয় করে সফল সিনেমার তালিকায় স্থান পেয়েছে। শেষ করছি খেলার সংবাদ দিয়ে।
আগামী 7ই ফেব্রুয়ারি ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি টি-20 বিশ্বকাপের 10ম আসর। প্রথমবারের মতো 20 দল অংশগ্রহণ করছে এতে। তবে বিশ্বকাপকে ঘিরে ভিসার জটিলতার সামনে এসেছে। যুক্তরাষ্ট্রে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার আলী খান, এহসান আদিল, মোহাম্মদ মোহসিন ভারতীয় ভিসা না পাওয়ায় অংশগ্রহণে সমস্যা পড়েছেন। আলী খান সোশ্যাল মিডিয়ায় বিষয়টি জানিয়ে ভোগান্তি প্রকাশ করেছেন। পূর্ববর্তী আসরেও পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা দিতে বিলম্ব হয়েছে। এবারও সহযোগী দলগুলোতে পাকিস্তানি খেলোয়াড় থাকায় অনুরূপ সমস্যা হতে পারে। ইংল্যান্ডের স্কোয়াডের 2 পাকিস্তানি বংশোদ্ভূত সদস্য আদিল রশিদ ও রেহান আহমেদও ভারতীয় ভিসার জন্য অপেক্ষায় রয়েছেন। আইসিসি জানিয়েছে অংশগ্রহণকারী দেশের ভিসা নিশ্চিত করার দায়িত্ব মূলত ভারত ও শ্রীলঙ্কার বোর্ডের। তবে সময়মতো আবেদন ও সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি সাময়িকভাবে সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল বাংলা ওয়ান টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।